স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাতে বাড়িটিতে প্রবেশ করে তারা। হাতুড়ি শাবল দিয়ে শুরুর পর এক পর্যায়ে নিয়ে আসা হয় ৩টি বুলডোজার, যা দিয়ে নিশ্চিহ্ন করা হয় বাড়িটি। এই সময় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। এছাড়াও রাতে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও দেয়া হয় আগুন। তাদের দাবি, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য এই কর্মযজ্ঞ। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসকের ভাষণ দেয়াকে কেন্দ্র করে বুধবারের সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ টু ধানমন্ডি ৩২, বুলডোজার মিছিলের মতো আরও কিছু কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা। পরে রাত ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এবং সুধা সদনের অবস্থা জানাতে সহকর্মী ইকবাল অনিক এবং রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা শুরুতে যেতে চাই ইকবাল অনিকের কাছে। ইকবাল, ধানমন্ডি ৩২ রাতভর সেখানে বুলডোজার দিয়ে সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে দিনের আলোয় অবস্থা কেমন দেখছেন? নতুন কোনো কর্মসূচি আছে কিনা? হিমাদ্রি, এই বর্তমান ধানমন্ডি ৩২ নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ছিল, সেটিতে কিন্তু গতকাল রাত থেকে যে বুলডোজার দিয়ে ভাঙার কাজটি শুরু হয়েছিল, সেটি কিন্তু এখন চলমান রয়েছে। বুলডোজার কিন্তু এখন নেই, কিন্তু এখন সাধারণ যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছেন তারা এই ভবনটি আছেন এবং তারা এইখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার একটি দাবি করছেন যে এই ১৬ বছরে বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে যারা আহত বা নিহত হয়েছেন তাদের এই মৃত্যুর ঘটনায় যারা দায়ী এবং যেগুলো মামলা হয়েছে সেগুলোতে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সংগ্রাম রয়েছে এটি কিন্তু চলমান থাকবে। এবং বর্তমান অবস্থাতে ছাত্র জনতা কিন্তু এই যে ৩২ নম্বরের বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্থাপনাগুলো ভাঙচুর করার চেষ্টা করছেন এবং তারা চালাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে গতকাল রাত ৯টার দিক থেকে কিন্তু এই ভবনে ভাঙচুরের ঘটনা দেয়। এর সূত্রপাত হচ্ছে ক্ষমতাচ্যুত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন তার একটি ভাষণকে কেন্দ্র করে বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু একটি মার্চ ফর ধানমন্ডি ৩২ বুলডোজার কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। তারই প্রেক্ষিতে কিন্তু রাত প্রায় ৮টার দিক থেকে এখানে কিন্তু ছাত্র জনতা যারা আছেন তারা এই ৩২ নম্বরের বাসভবনের দিকে জড়ো হতে থাকেন। তো তারপর থেকে কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা এখানে যে সব জনতা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা এখন কি চাচ্ছেন। এই যে বাসভবনটি তো ভেঙে ফেলা হচ্ছে, এখন এখানে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এটা একটা গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের মানুষ এই দেশের মালিক। আমি চাচ্ছি এই যে স্থাপনাগুলো ভাঙা হয়েছে এখানে গণমানুষের জন্য কিছু করা হোক। এটা এত শেখ হাসিনার সম্পত্তি না, বঙ্গবন্ধুর সম্পত্তি না, এটা গণমানুষের অধিকার, গণমানুষের এটা জায়গা। আমি চাচ্ছি সংস্থাপনাগুলোকে ভেঙে এমন কোনো কাজে এটা ব্যয় করা হোক যেন মানুষের উপকারে আসে। ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন যে এখানে যে বিপ্লবী ছাত্র জনতা যারা এসেছেন তারা কিন্তু বলছেন এই যে এই ৩২ নম্বর যে বাসভবনটি হচ্ছে ভাঙার পর এটা গণমানুষের জন্য যাতে একটি কার্যকর অবস্থায় নিয়ে আসা হয়, সেই ব্যবস্থাটা যাতে বর্তমান যে সরকার রয়েছে তারা যাতে এই কাজটি করেন যে এই ভবনটি গণমানুষের জন্য ব্যবহার করা যায়, তারই উপযোগী করে তোলা যায় যেহেতু। তো হিমাদ্রি, এই ছিল ৩২ নম্বরের বাসভবন থেকে আমার কাছে সবশেষ অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সহকর্মী রাকিব হোসেনের কাছে, তিনি আছেন সুধা সদনে। রাকিব, ধানমন্ডি ৩২-এর পর সুধা সদনেও সেখানে আগুন দেওয়া হয়েছে, এখন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি সেখানকার? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আসলে এখনকার যদি সুধা সদনের পরিস্থিতি বলি তাহলে এই ভবনটির ভেতরে কিন্তু পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাকে একটু দেখাতে চাই যে যে গতকালকে রাত থেকে সকালেও কয়েক দফা এখানে ভবনের ভেতরে কিন্তু আপনার আগুন দেওয়া হয় এবং অগ্নিসংযোগ করা হয় এবং আসবাবপত্র অনেক কিছু পুড়িয়ে ফেলা হয়। এরপরে পুরো ভবনের ভেতরটি কিন্তু মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যেসব মালামাল অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু
কিছু লোক এসে সেগুলো নিজের মতো করে যে যার মতো করে পেরেছে এখান থেকে নিয়ে গেছে। আপনাকে একটু যদি দেখানোর কথা বলি, মানে হচ্ছে চেয়ার যত আসবাবপত্র জিনিস ছিল অনেক কিছুই কিন্তু এখানে পুরো এই বাসার ভিতরে যাচ্ছিল, মোটামুটি অনেক কিছুই পুড়ে গেছে, অবশিষ্ট যাচ্ছিল তা কিন্তু এখনো নিয়ে যাচ্ছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এর আগে গতকালকে হচ্ছে শেখ হাসিনার একটা বক্তব্যকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্যকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা হচ্ছে এই বাড়িতে এসে সুধা সদনে এসে হচ্ছে অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে। একটু দেখেন পুরো বিধ্বস্তে পরিণত হয়েছে পুরো এই যে রুমগুলো, পুরো প্রত্যেকটা রুম কিন্তু এই রকম অবস্থা, একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি যে এখানে যারা ছাত্র জনতা ছিলেন তারা কিন্তু ইতোমধ্যে এখান থেকে সরে গেছেন, তবে তারা হুঁশিয়ারি দিয়ে গেছেন যে হচ্ছে এই বাড়িটিও পুরোপুরি আসলে তারা ভেঙে ফেলবেন এবং গুড়িয়ে দিবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা বলছেন যে বিগত শেখ হাসিনা, বিগত আওয়ামী লীগ যেই ফ্যাসিজম সৃষ্টি করেছে, তাদের ফ্যাসিবাদের কারণে মানুষের বিগত সময় মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং এই জুলুম নির্যাতনের কারণে কিন্তু তারা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে ভিকটিম হয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে হয় না। এবং শেখ হাসিনা যদি পলাতক অবস্থায় রয়েছে, সে যেন দেশে ফিরে আসতে না পারে সেই ব্যাপারটাও তারা দেখবেন। সুধা সদন থেকে কিন্তু সবশেষ অবস্থা এখন পর্যন্ত আসলে অগ্নিসংযোগ, আগুন নিভে গেছে এবং ধ্বংসস্তূপের অবস্থা আছে, অবশিষ্ট যা আছে তা কিন্তু অনেকই লোকজন নিয়ে যাচ্ছে। এই ছিল সুধা সদন থেকে সবশেষ। ধন্যবাদ রাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, সেখানের যে সড়ক অবরোধ করেছে সেটির সার্বিক অবস্থা দেখবেন, আর জনদুর্ভোগ কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, জানেন 5 জানুয়ারিতে অর্থাৎ যে 24শে গণঅভ্যুত্থান আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজন সহ সদস্যরা এখানে আজকে শাহবাগ সকাল থেকে কিন্তু সড়কটি অবরোধ করে রেখেছে। অবরোধ করার কারণটি যদি আপনার দর্শকদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে তাদেরকে যে আর্থিকভাবে পুনর্বাসন করা এবং তাদের পরিবারের যে ভরণ পোষণ এবং তাদের যে জুলাই ঘোষণাপত্র সহ তাদের কিছু দাবি এখন পর্যন্ত সরকার সেই পর থেকে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছে, যার কারণে কিন্তু আসলে সড়কের শাহবাগে যে চারদিকে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু আসলে অবরোধ করে রেখেছে। অবরোধ করার কারণে কিন্তু যান চলাচল চতুর্মুখী যেটা আসলে বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যারা আসলে এখানে পিজি হসপিটাল রয়েছে, সাথে রয়েছে আরেকটি হসপিটাল, সেইখানে আসলে চিকিৎসা সেবা নিতে আসা অনেকেই কিন্তু বিপাকে পড়েছে। আসলে গাড়ি চলাচল না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ হেঁটে যেতে হচ্ছে আর কি। তো সব মিলিয়ে আমরা যদি ডিবিসি নিউজের দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে এখানে যারা আন্দোলন করছে তারা দাবি ছিল গত 6 মাস পেরিয়ে গেল, অন্তর্বর্তী সরকার তাদের প্রাথমিক পর্যায়ে কিছু আর্থিক সহায়তা করলো, পরবর্তী সময় আর কোনো খোঁজখবর নিচ্ছে না এমন অভিযোগ তারা করছেন। তাদের পরিবার পরিজন নিয়ে তারা তাদের এই কার্যক্রমের মধ্যে কিন্তু আসলে তাদের জীবনযাপন করতে একটা হিমশিম খেতে হচ্ছে। তো সব মিলিয়ে তারা চাচ্ছেন যেন তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সরকারের কাছে কিন্তু তাদের একটা আমি একজনের আন্দোলনকারী যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আজকে আমি কেন এখানে অবস্থান করছেন? এখানে আসছি আমরা চাচ্ছি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে, আমাদের যত কথা আছে তাকে আমরা বলার, এই উপদেষ্টার কাছে যতবার মানে এই যে যারা আছে এগুলা হলো এই যে না এরা নাহিদ, তারপরে আপনার এদের সাথে কথা বলি, এরা খালি বলে আমরা চাচ্ছি উপদেষ্টার সাথে আমরা 6 মাস পেরিয়ে গেছে, এর আগে কি আপনারা দেখা করেছেন কিনা? আমরা এখন পর্যন্ত কোনো শহীদ পরিবার উপদেষ্টার সাথে দেখা করার কোনো অপশন দিচ্ছে না। তারা কি বলছে মানে আপনারা যে এখন পর্যন্ত এখন না পরে তখন না এভাবে বলে আমাদের খালি দেখাচ্ছে। আমরা তাদের ওখানে 6 ঘন্টা দাঁড়িয়েছিলাম ভিক্ষার ঝুড়ি নিয়ে, ঠিক আছে, তারা দেখা তার উপদেষ্টা। এই আন্দোলনে আপনি কাকে হারিয়েছেন? আমার সন্তান হারিয়েছি, আমার একটাই সন্তান আজকে প্রায় 7 মাসে পড়লো। হিমাদ্রি, যেমনটি আসলে আপনি শুনছিলেন যে গত 6 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত তাদের যে পারিবারিক যে ঘোষণাপত্র এবং আন্দোলনে হত্যাকারী যাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের হত্যাকারীদের বিচারের দাবি এখনো দ্রুত যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তারা যেন তাদের সুনির্দিষ্ট যে অভিযোগটি আছে তারা যেন এগুলো সরকারের আমলে নিয়ে তাদের সার্বিক সহযোগিতা এগিয়ে আসবে, এই দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে এই অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হলো কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতিতে বাস সার্ভিস। প্রথম অবস্থায় গাজীপুর ঢাকা সড়কের বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2610টি বাস চলবে, আর সবগুলো বাসের রং হবে গোলাপি। সকালে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, নিয়ম নীতি তোয়াক্কা না করে এতদিন ঢাকা শহরে বাস মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করেছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। এত বাস, এত কিছু, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। নতুন প্রোগ্রাম চালু করা হচ্ছে, যেখানে ই টিকিটিং এবং যাত্রীদেরকে যত্রতত্র ওঠানামা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে ওঠানামার জন্য ব্যবস্থা করা হবে। সপ্তাহ জুড়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় রয়েছে ঢাকা। সকাল 9:30টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এ তথ্য দিয়েছে। সূচক অনুযায়ী ঢাকায় বৃহস্পতিবারের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার স্কোর 310। এদিকে AQI স্কোর 241 নিয়ে দূষিত বাতাস শহরের তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের করাচি, আর 235 স্কোর নিয়ে তৃতীয় স্থানে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। এদিকে 194 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা শহর। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের মৃত্যু হয়। ডিবিসি সংবাদ এই ছিল, এখনকার মতো সঙ্গে থাকুন।